নমস্কার, আমি আজ আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন আগামী 4 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। স্বাভাবিকভাবেই একটু ক্যান্সার নিয়ে আলোচনা। কি ক্যান্সার? না ব্রেস্ট ক্যান্সার, অর্থাৎ মহিলাদের স্তন ক্যান্সার। মানে এটা খুব কমন একটা ক্যান্সার, কিন্তু আমরা যদি একটু সচেতন হতে পারি কিছু কিছু জায়গায়, আমরা কিন্তু এটার থেকে অনেকটা দূরে থাকতে পারবো। কি করব কি করব না, ক্যান্সারটা কি, আমি খুব সংক্ষিপ্ত ভাবে একটু আপনাদের কাছে রাখবার চেষ্টা করছি। প্রথম কাজ, আমরা কি করব? স্তন ক্যান্সার বুঝবো কিভাবে? 40 বছরের ঊর্ধ্বে প্রতিটা মহিলারই ফিজিক্যাল এক্সাম একজন গাইনোকোলজিস্টকে দিয়ে করিয়ে নেবেন, যে স্তনে কোনো লাম অর্থাৎ কোনো মাংসপেশির মতো অথচ কোনো যন্ত্রণাহীন মাংসপেশি হচ্ছে কিনা। প্রাথমিক কিছু চিকিৎসা আছে, অর্থাৎ প্রথমে ম্যামোগ্রাফি করানো হবে। ম্যামোগ্রাফিতে যদি কিছু পাওয়া যায়, তার পরবর্তী সময় এমআরআই করা হবে এবং ইউএসজি গাইডেড এফএনএসি করে ওখান থেকে মেটেরিয়ালস নেওয়া হবে। নিয়ে এবার মেটেরিয়ালসটা নিয়ে দেখা হবে যে সেটা বিনাইন না সেটা ম্যালিগন্যান্ট। আপনার ডায়াগনোসিসটা হয়ে গেল। কি কারণে ব্রেস্ট ক্যান্সার হবার সম্ভাবনা থাকে, আর আমরা কি কি সাবধানতা নিলে আমরা ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটা কমাতে পারবো নারীর দেহে, একটু আলোকপাত করবার চেষ্টা করছি। প্রথম এবং প্রধান, যে মহিলা তাদের মায়ের দিক থেকে কোনো প্রবণতা তার আগে ছিল কিনা, বংশ পরানুক্রমিক মা মাসি এই সেগমেন্টে কারোর ছিল কিনা, তাহলে কিন্তু তার প্রবণতাটা থাকবে। অর্থাৎ তাকে 40 বছরের ঊর্ধ্বে প্রতি বছর বা 6 মাস অন্তর কিন্তু ব্রেস্ট এক্সামটা গাইনোকোলজি যা ডক্টরদের দিয়ে করাতে হবে। প্রথমে বিআরসিএ, এটা একটা টেস্ট, বিআরসিএ 1 আর বিআরসিএ 2 এই দুটো টেস্ট করতে হবে। যাদের বিশেষত যাদের মাতৃকুল অর্থাৎ তার মা মাসি মায়ের মা এদের দিকে এরকম কোন হিস্ট্রি যদি প্রিভিয়াসলি পাওয়া যায়, বিআরসিএ 1 বিআরসিএ 2 টেস্টটা করে দেখে নিতে হবে সেগুলো পজিটিভ আছে কিনা। যদি বিআরসিএ 1 পজিটিভ হয়, বিআরসিএ 2 পজিটিভ হয় মিউটেশন স্টাডি, তার মানে ব্রেস্ট ক্যান্সার হয়নি, কিন্তু তার সম্ভাবনা থাকে। কিসে কিসে ঝুঁকি বৃদ্ধি হয়? একটা মহিলার 12 বছর নাগাদ তার পিরিয়ড শুরু হয়, যাদের পিরিয়ডটা একটু লেটে শুরু হয় 13, 14, 15 ইরেগুলার, তাদের কিন্তু 40 বছরের পর এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আর কিসের ক্ষেত্রে ঝুঁকি আপনার হচ্ছে? প্রতিটা মহিলাদের দেহে এস্ট্রোজেন হরমোন নিজস্ব থেকে নিঃসৃত হয়, অন্যান্য তার নানাবিধ কারণ আছে, কিন্তু এস্ট্রোজেন হরমোনের অতিরিক্ত নিঃসরণ কি করা ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য এন্ডোমেট্রিয়াম ক্যান্সার এদের সমস্ত ঝুঁকিটা বাড়ায়। বাইরে থেকে এস্ট্রোজেন নেওয়া, বাইরে থেকে এস্ট্রোজেন বলতে এখন অনেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য এইচআরটি অর্থাৎ হরমোনাল থেরাপি করে, হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এই এইচআরটি করলে প্রচুর পরিমাণে এস্ট্রোজেন এক্সপোজার হয়, পরবর্তী সময় ব্রেস্ট ক্যান্সার থেকে ওভারিয়ান ক্যান্সার এইগুলোর কিন্তু ঝুঁকি বাড়বে। অর্থাৎ খুব একটা এইচআর না করানোটাই বাঞ্ছনীয়। আর কি কি কারণে ঝুঁকি বাড়ে? যদি লেট ম্যারেজ বা লেট কনসিভ, অনেক বেশি বয়সে বাচ্চা নিচ্ছেন, আপনার ঝুঁকি বাড়বে। না বাড়ার যেগুলো আছে সেগুলোতেই ঝুঁকি কমবে। এক কথায় হচ্ছে, যদি আর্লি পিরিয়ড শুরু হয়ে যায় যে বাচ্চাদের, অর্থাৎ 12 বছরের আগেই পিরিয়ড শুরু হয়ে গেছে, পরবর্তী জীবনে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার, এই মহিলাদের যে ক্যান্সার গুলো আছে তাদের প্রবণতা কম থাকবে। যে মহিলাদের মোটামুটি 19-20 বছরের মধ্যে বিবাহটা হয়ে যায় এবং এই 20 বছরের মধ্যে সন্তান ধারণ করে নেয়, করলেই যে ব্রেস্ট ফিডিংটা শুরু হলেই এস্ট্রোজেনের পরিমাণ কমে এবং সেই ক্ষেত্রে কি হয় না, এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কমে যাবে। ঝুঁকি বাড়বে কিসে? লেট ম্যারেজ, লেট কনসেপশন, এই সমস্ত ক্ষেত্রে ঝুঁকিটা বাড়ে। ঝুঁকি কমার আরেকটা জায়গা আছে, যদি মোটামুটি 35-40 পর তো আর সন্তান সেভাবে ধারণের সময় থাকে না, যদি ডিম্বাশয়ের অপারেশন করে দেওয়া হয়, যদি মহিলারা তাদের ডিম্বাশয়ের অপারেশন যেটা করে, সেই ক্ষেত্রে কি হয়, দেহের মধ্যে এস্ট্রোজেন ক্ষরণটা তুলনামূলক কমে যায়। এস্ট্রোজেন ক্ষরণ যত কমবে তত এই ক্যান্সার গুলো হবার সম্ভাবনা কমবে। আমার দেহের মধ্যে যে এস্ট্রোজেন ক্ষরণ হয় সেটা তো আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু যদি একটা এজের পর যদি ডিম্বাশয়ের অপারেশন করে নেওয়া হয়, সেক্ষেত্রে আপনার ক্ষরণটা অনেকটা কমে গেল, তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হবার ঝুঁকি অনেক কমে গেল। 18-19 মধ্যে যাদের বিয়ে হয়ে সন্তান ধারণ করে নেয় তাদের সম্ভাবনা কম, আর যারা প্রচুর লেট ম্যারেজ বা যারা ব্রেস্ট ফিডিং করাবে না তাদের তো সম্ভাবনা খুব বেশি থাকবে। যারা আর যত তাড়াতাড়ি মানে 19-20 মধ্যে হলে বা তাড়াতাড়ি বিয়ে, এখন মহিলারা একটা কেরিয়ার, সবাই কেরিয়ারের মধ্যে থাকে, সুতরাং সেই সময় বিয়ে করা সম্ভব নয়, তারা কেরিয়ার পড়াশোনা করবে, সবটা করবে। বাট আমি ঝুঁকির কারণগুলো আপনাদের কাছে বলে দিলাম। এবার আমরা আসছি ব্রেস্ট ক্যান্সার প্রগনোসিস, অর্থাৎ কি টাইপের ক্যান্সার কতটা চিকিৎসায় সাড়া দেবে। ব্রেস্ট ক্যান্সার হয়েছে, দেখা গেল ভেতরের যে লাম্প যে টিউমারটা সেটা জাস্ট 1 to 2 সেন্টিমিটারের মধ্যে, আর দেহের অন্যান্য অর্থাৎ অ্যাক্সিলারি নুডলস অর্থাৎ বগলে
কোনো নুডলস হয়নি, অর্থাৎ বগলে কোনো মাংসপেশি বা এরকম কিছু নেই, শুধুমাত্র ব্রেস্টেই একটা 1 to 2 সেন্টিমিটারের টিউমার অপারেশন হয়েছে এবং সেটা ম্যালিগনেন্স অর্থাৎ ক্যান্সার পাওয়া গেছে। এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে একদম টার্গেট কেমোথেরাপি নেবে চিকিৎসকদের অভিমত অনুযায়ী। এদের পরবর্তী 15 বছর, 20 বছর, 25 বছরের খুব একটা সমস্যা নেই, চিকিৎসকরা যেটা বলেন। এবার আমরা তার পরের ফেজটা চলে যাচ্ছি, অর্থাৎ মিডিয়াম ফেজ। তাহলে বগলে মাংসপেশি হয়েছে আর লিম্ফ নোডটা 2 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে। এই ক্ষেত্রেও টার্গেট কেমোথেরাপি, বাট এটা যে একদম সেফ বলা যাচ্ছে না, তবু 5 বছর অন্তর ফার্স্ট 5 ইয়ার্স, তারপর নেক্সট 5 ইয়ার কেমো নেওয়ার মধ্যে দিয়ে এইটাকে ঠিক করা যাবে চিকিৎসকদের অভিমত অনুযায়ী। চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ওই টিউমারটা অ্যাবাভ 5 সেন্টিমিটার। বগলে যে নিডুল সেটা তো হয়েছে, এছাড়াও দেখা যাচ্ছে পেট সিটি স্ক্যান বা অন্যান্য আরো পরীক্ষা নিরীক্ষা করে দেহের অন্যান্য অর্থাৎ লিভার, হার্ট, স্প্লিন এগুলো ইনভলভ হয়ে গেছে, এগুলো ছড়িয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটু বিপজ্জনকই। এই ক্ষেত্রে খুব একটা যে অপারেশন বা ফার্দার কোনো ট্রিটমেন্টের মধ্যে যাওয়া হয়, একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট করে এই পেশেন্টদের রাখা হবে। এক্ষেত্রে খুব একটা কিছু করার নেই। যে কোনো ক্যান্সার, এতদিন কি ছিল না, বায়োপসি পজিটিভ এসছে তোমার ক্যান্সার, এবার একটা রুটিন কেমোথেরাপি দেওয়া হবে, রেডিয়েশন দেওয়া হবে, পেশেন্ট যতদিন ঠিকঠাক থাকবে। এখন এসছে ইমিউনোহিস্টোকেমি। যখন আপনার ওই স্লাইড পাওয়া গেল, ব্লক পাওয়া গেল হিস্টোপ্যাথোলজি রিপোর্টের সঙ্গে, এরপরে ওই ব্লক থেকে ও আদার্স কিছু স্টেইন করা হবে, সেটাকে বলা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ওই পার্টিকুলার ওই পেশেন্টের ওই ব্লকটা নিয়ে করার পর এবার বলে দেওয়া হবে টার্গেট কেমোথেরাপি, যে এই ক্যান্সার, এই তার অরিজিন, আর এই হচ্ছে টার্গেট কেমোথেরাপি, যার ফলে একদম পিন পয়েন্ট ট্রিটমেন্ট হবে এবং পেশেন্ট রিকভার করবে অনেক ভালো। তার জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে। অর্থাৎ আশা করি আমি বোঝাতে পারলাম যে ক্যান্সার এতদিন যেটা ছিল ক্যান্সার পজিটিভ, তার ম্যালিগনেন্সি এসছে, এবার কিছু রুটিন কেমো দেওয়া হবে, রুটিন রেডিওথেরাপি দেওয়া হবে, পেশেন্টকে একটা সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে রাখা হবে। কিন্তু এখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এসে গেছে, অর্থাৎ যখন বায়োপসি পাওয়া গেল তার পজিটিভ, সেই ব্লকটাকে নিয়ে আরো বিভিন্ন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করে যে ওই ক্যান্সারের অরিজিন, ওই ক্যান্সারের টার্গেট কেমোথেরাপি কি হবে। তার ফলে সেই করলে অনেক ভালো রেসপন্স, পেশেন্টের সার্ভাইভাল রেট অনেকটা বেড়ে যাচ্ছে। আর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একদম শেষ করি এইটা বলে, ব্রেস্ট ক্যান্সারে আরো কিছু টেস্ট আছে এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য। পিআর অর্থাৎ এস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর এবং HER2 এই টেস্ট গুলো করতে হয় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে, একদম টার্গেট কেমোথেরাপি দেওয়া হবে। দেওয়ার ফলে পেশেন্ট অনেক ভালো থাকবে, অনেকটাই ট্রিটমেন্টের অনেকটা পার্সেন্টেজ সফল হবে। সর্বশেষ একটাই কথা আপনাদের কাছে বলা, ক্যান্সার হ্যাভ নো আনসার, এই ধারণাটা আর রাখবেন না। ক্যান্সার হ্যাভ আনসার, কারণ ট্রিটমেন্টের অনেক উন্নতি হয়েছে। আপনি আপনার ডক্টর যারা অঙ্কোলজিস্ট, অঙ্কোমেডিসিন বা গ্যানাকোলজিস্ট বা আপনার যারা চিকিৎসক আছেন তাদের সঙ্গে কথা বলবেন। এই সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে নিজের আপনার চিকিৎসকের অভিমত নেবেন, নিয়ে তারপরই আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। ক্যান্সার আমরা নিশ্চিতভাবে কন্ট্রোল করতে পারি। নমস্কার।